নমস্কার, শুভ সন্ধ্যা। এত সুন্দর সুর, ছন্দ, তাল, নৃত্যের মধ্যে আমরা রবিপক্ষ উদযাপন করছি। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে এবং বারবার যে কথা উঠে আসছে, রবি ঠাকুর আমাদের ব্যথার ওষুধ। হর্ষ, বিষাদ, সুখ, দুঃখ সব কিছুর সঙ্গে রবি ঠাকুর আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নবপ্রজন্ম বা আমরা কেমনভাবে রবীন্দ্রনাথকে দেখছি বা আমাদের যাপনে রবি ঠাকুর কিভাবে জড়িত রয়েছে, সেটাই ছোট্ট করে আমি আমার লেখায় তুলে ধরেছি, সেটাই পাঠ করব। রচনাটির নাম প্রাসঙ্গিক রবীন্দ্র ভাবনা। রবীন্দ্রনাথ শত শত বাঙালি তথা বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির অন্য আরেক নাম। এই একটি মাত্র শব্দে যেন জীবনের সকল রকম অনুভূতিগুলো নিহিত আছে। যে কোনো সময়, যে কোনো পরিপ্রেক্ষিতে, যে কোনো ঘটনাকালে রবি ঠাকুর যেন জীবন্ত, যেন এক অসীম শক্তি বলে দিব্য দৃষ্টি দিয়ে তিনি ভবিষ্যৎ পৃথিবীর সকল ঘটনা দেখতে পেয়েছিলেন এবং সেই ঘটনাগুলিকে তার রচনার প্রেক্ষাপট করে তুলেছিলেন বারংবার। তা না হলে অতি সাম্প্রতিক বছর কয়েক আগের করোনা কালে মানুষের বন্দি দশার সঙ্গে ডাকঘরের অমল চরিত্রটির বন্দি অবস্থার মিল পাওয়া যায় কি করে? মানুষের প্রতিটি আবেগকে এত সুন্দরভাবে গানের মধ্যে ছান্দিক আকার ও সুরারোপিত রূপ দিয়ে সাজাতে পারাটা চারটিখানি কথা নয়। এছাড়াও বর্ষারম্ভের গান থেকে শুরু করে নবান্ন উদযাপন সঙ্গীত, বৃক্ষরোপণ অনুষ্ঠান থেকে শুরু করে গৃহপ্রবেশ, কি নেই তাঁর গানে। গ্রীষ্ম ঋতু যেমন তাঁর গানে চোখ রাঙায়, তেমনি আবার হিমেল রাতের আকাশে জ্বলতে থাকা প্রদীপগুলি মৃদু হিমেল পরশ লাগায় সকলের হৃদয় মাঝে। জীবনের প্রত্যেকটি ঘটনাকেই তিনি হয় গদ্যরূপ, না হয় ছন্দরূপ দিয়ে আবদ্ধ করে রেখে গিয়েছেন তাঁর পাণ্ডুলিপিতে। শোকে তাপে বিধ্বস্ত রবীন্দ্রনাথ বিপদের মোড়ে রক্ষা করার মতো গান যেমন লিখেছেন, ঠিক তেমনই আবার আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলায়ের মতো সৃষ্টিও করে গেছে। একবার ঠান্ডা লেগে রবি কবির গলা বসে যায়, তিনি গান গাইতে পারছিলেন না। ব্যাস, পেয়ে গেলেন গান রচনার বিষয়বস্তু আমার কণ্ঠ হতে গান। এখন তাই ভাগ্যিস ঠান্ডাটা লেগেছিল, না হলে এত সুন্দর একটা গান আমরা পেতাম না, বঞ্চিত হতো গীত বিতানো। এর থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে জীবনের চড়াই উতরাই সকল বিষয়কে কিভাবে সহজে আলিঙ্গন করতে হয়। তবে ভাবতে খারাপ লাগলেও এটা না ভেবে উপায় নেই যে বর্তমানের কচি কাঁচারা রবীন্দ্রনাথকে ঠিক সেভাবে চিনে উঠতে পারছে কিনা সন্দেহ জাগে। অবশ্যই মুষ্টিমেয় ছোটদের দল আজও রবি কবির কবিতা, গান, নাচ চর্চা করে, তবে সেটা ওই মুষ্টিমেয়ই। এর পেছনে অবশ্যই সুস্থ সাংস্কৃতিক মনুষ্য অভিভাবকদের অবদান উল্লেখ না করলেই নয়। আমাদের ছোটবেলাটা কিন্তু এরকম একদমই ছিল না। যদিও নবীন প্রজন্ম বা নিউ জেনারেশন বা জেনজি বলে ট্যাগ লাগিয়ে আজকাল অনেক কথাই রটে, তবুও এসবের ধার না ধরেই আমরা দিব্যি সুস্থ রবীন্দ্র চর্চা করেছি, এখনো করে চলেছি। হ্যাঁ, সেটা অবশ্য জোর গলায় স্বীকার করতে নারাজ অনেকেই। একটা ভাত টিপে সব ভাতের খবর নেওয়া আটকানো যেমন সম্ভব নয়, ঠিক তেমনি নির্দিষ্ট দু একজনের ভিত্তিতে সমগ্র প্রজন্মকে সংস্কৃতি বিমুখ বলাটাও হাঁটানো কারোর কম নয়। তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে এই তথাকথিত
অধিকাংশেরই শৈশবটা কিন্তু অনেকখানি রবীন্দ্র আশ্রয়ে কেটেছে। যে কোনো অনুষ্ঠানে নাচ গান বা ছড়া যেটাই পরিবেশন করতে বলা হোক না কেন, তার এক এবং অদ্বিতীয় ঠিকানা ছিলেন রবীন্দ্রনাথ। ফুলে ফুলে ঢলে ঢলেই হোক বা মা গো আমি ছুটি দিতে বল, ছোটবেলায় আমরা প্রায় সবাই কখনো না কখনো কোথাও না কোথাও এর স্মরণে এসেছি, নিশ্চয়ই বারবার এসেছি। বলা চলে রবি কবি ছিলেন আমাদের নিশ্চিন্তি, আমাদের আশ্রয়। স্কুল জীবনে সবাই মিলে হেরে গলায় কত যে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, আর অপটুতার কারণে তাদের সুর তাল লয় ছন্দ কিছুটা হলেও তালগোল পাকিয়ে ফেলেছি তার হিসেব নেই। তবে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি এই রাবীন্দ্রিক পরিমণ্ডলটা কেমন যেন বদলে যেতে শুরু করেছে একটু একটু করে। ছোটদের রবীন্দ্র ছড়া বা কবিতার পরিবর্তে আজকাল বড় বেশি রাইম বলতে শোনা যায়। আসলে বর্তমানে স্মার্ট জামানার সঙ্গে তাল মেলানোর জন্য অধিকাংশ শিশুদের ইংরেজি মাধ্যমে পড়ানোর চল দেখা যাচ্ছে অভিভাবকদের একাংশের মধ্যে। তার জন্য এটা হচ্ছে, যার জন্য স্বভাবতই ছড়ার বদলে তারা রাইমে বড় বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। সেসব ঠিক আছে, পড়াশোনাকে পড়াশোনার জায়গায় রেখে শিশুদের একটু বাঙালি সংস্কৃতি, বাঙালি আদব কায়দা, প্রাচীন বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া যায় না? অবসর সময়টি শুধু স্মার্টফোনের মধ্যে আটকে না রেখে রবীন্দ্রনাথের কবিতা গল্পেও তো ঘরের ছোট্ট সদস্যটিকে মজিয়ে রাখা যায়। রবীন্দ্রনাথ এমন একটি প্রতিষ্ঠান যাকে চিনতে জানতে আমাদের একটা জন্ম যথেষ্ট নয়। ওনার সৃষ্টির 1% জানলেও বাংলা ভাষা, তার প্রয়োগ, সর্বোপরি বাংলা ভাষার মাধুর্য সম্পর্কে জ্ঞান আহরণ করা সম্ভব হয়। শুধু মুখে বললে বা ফেসবুক হোয়াটসঅ্যাপে আমি বাঙালি হিসেবে গর্বিত স্ট্যাটাস লাগালে সত্যি কি এর মাহাত্ম্য বোঝা যায়? বর্তমানে প্রচুর বিদেশি শুধুমাত্র বাংলা ভাষার টানে, বলা ভালো রবীন্দ্রনাথের টানে এদেশে আসছেন, বাংলায় আসছেন। তবে আমরা বাঙালি হয়ে পারবো না কেন? এমন অনেক বিদেশি রয়েছেন যারা রবীন্দ্রসঙ্গীত আয়ত্ত করে নিচ্ছেন অনায়াসে। আমরা কেন জানা গানা মানার পরিবর্তে পরিষ্কার শুদ্ধ বাংলায় জনগণ মন গাইতে দ্বিধাবোধ করব? যারা বাঙালি নয় তারা অবশ্যই নির্দিষ্ট উচ্চারণে রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো বাংলা সঙ্গীত গাইতে অস্বস্তি বোধ করবেন, অস্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাদের গাইতে পারার কথাও নয়, আর তাদের জন্য সেটা কোনো অপরাধও নয়। কিন্তু একজন বাঙালি হয়ে নিজেকে শুধুমাত্র একটু স্মার্ট প্রমাণের বৃথা চেষ্টা করার জন্য রবীন্দ্র সাহিত্য বা যে কোনো বাংলা সাহিত্যের বিকৃতি করার ধৃষ্টতা আমাদের কোনো বাঙালির দেখানোই উচিত নয়। তাকে স্রষ্টার অপমান, এটা জেনে রাখা প্রয়োজন। সুতরাং রবি ঠাকুরকে আঁকড়ে কিভাবে এগোনো যায় তার পথ আমাদেরই খুঁজে নেওয়া দরকার। বর্তমানের শিশুদের কিছুটা হলেও রবীন্দ্রমুখী করে তোলা দরকার, আর এক্ষেত্রে অবশ্যই বাবা মায়েদের ভূমিকাই প্রধান। তাই যতটা সম্ভব বিশেষত বাঙালি পরিবারের মধ্যে বিশ্বকবিকে টেগোর নয়, প্রকৃতপক্ষে ঠাকুর পূজার ঘরের ঠাকুর করে রাখার প্রবণতা বাড়ানো প্রয়োজন। ধন্যবাদ।